আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা, বেশ কয়েকজন আহত, উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বিকট আওয়াজ পাই বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়। কাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, যাত্রীরা অযৌক্তিক বললেও ভিন্ন মত কর্তৃপক্ষের। লুটপাটের অর্থ সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত, অভিযোগ সিপিবির। রাতের এক পশলা বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি, চলতি মাসে সহনীয় থাকবে তাপপ্রবাহ, 6 মে থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় গরমে বাড়ে লোডশেডিং, বৃষ্টি হলেই বদলায় পরিস্থিতি, সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা রয়েছে, দাবি প্রতিমন্ত্রীর। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো রয়েছে, সেই লেভেলে পিটিসিবি তৈরি হয়। আমাদের পিটিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায়, কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখন তৈরি হচ্ছে। উপজেলায় দলের কেউ প্রার্থীদের সমর্থন দিচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন মন্ত্রী, এমপির স্বজনরা, দাবি কাদেরের। মুক্ততার স্বজন প্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না, এটা আপনারা বাস্তবে। ভোটে প্রার্থী হওয়াদের বিরুদ্ধে কঠোর বিএনপি, তৃণমূলে দুর্বল হবে দল, অভিমত রাজনৈতিক বিশ্লেষকের। দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠা হবে মনে করছেন নেতারা। তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা জানায়, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার লাইনে দাঁড়ানো ছিল তেলবাহী ট্রেনটি। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন তেলবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি, অন্তত 5টি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনম্যানের গাফিলতিতেই এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করতেছি একটা ড্রাইভার মারা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি দুজন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। ভিতরে কোনো লোক আটকা পড়া নাই, ভিতরে কোনো লোক আটকা পড়া এখনো নাই। এখানে যে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। দর্শক, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি আমরা জানবো। সে খবর জানাতে দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। যাচ্ছি প্রথমেই হোসাইন আলী বাবুর কাছে। বাবু, কখন চলাচল স্বাভাবিক হতে পারে? এবং দেখলাম ওয়াগন থেকে তেল পড়ে যাচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রশাসনের কাউকে আপনি দেখছেন কিনা এখন? ইসরাত, কখন চালু হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ ট্রেনের যে উদ্ধারকারী ট্রেন সেটি কিন্তু এখনো আসেনি। সেটি আসলে আসলে এই উদ্ধার কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবির যে সদস্যরা তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। যে উৎসুক জনতা তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা যাতে আসলে যেই ট্রেনের যে বগিগুলো আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সেটি আসলে সেখানে যেন কোনো ধরনের উৎসুক জনতা গিয়ে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেখানে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে।
সেই তদন্ত কমিটির প্রতিবেদন আসলে বলা যাবে যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে, কার গাফিলতি ছিল সেটি আসলে বলা যাবে। প্রত্যক্ষদর্শীরাও যারা বলছেন, এখানে স্থানীয় যারা বলছেন তারা বলছেন যে আসলে যে লাইনম্যানের গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আসলে যে মালবাহী ট্রেনটি সেটি কিন্তু আসলে ঢাকা থেকে ছেড়ে এসেছিল, ঢাকা থেকে ছেড়ে এসে যে জয়দেবপুরে যে আউটার লেন, সেই আউটার লেনে ধীর গতিতে যাচ্ছিল, যে আউটার লেন সেই আউটার লেনে ধীর গতিতে যাচ্ছিল। আর এই যে টাঙ্গাইল থেকে যে ট্রেনটি সেটি আসলে টাঙ্গাইল থেকে এসে ঢাকামুখী যাচ্ছিল, সেই ট্রেনটির কিন্তু ভালো স্পিড ছিল, আসলে ভালো যে এখানে এসে ছেড়ে যাচ্ছিল, যার কোনো দ্রুত গতিতেই যাচ্ছিল। সেই কারণেই আসলে এই ঘটনাটি যে ঘটেছে সেটি একটি বিকট সংঘর্ষের পর একটি বিকট আওয়াজ হয়েছে। সেই আওয়াজই আসলে আশেপাশে যারা ছিল তারা কিন্তু আসলে বিকট আওয়াজে বেরিয়ে এসে দেখেছে যে আসলে যারা ভিতরে ছিল তারা কিন্তু আসলে মারাত্মক ভাবে আহত হয়েছে, তাদের শরীর থেকে আসলে রক্ত পড়ছে। তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার পাশাপাশি যদি বলি আসলে ট্রেনের যে ড্রাইভার, সেই ড্রাইভার আসলে গুরুতর আহত হয়েছে। তাকে আসলে রেল যে ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকে আসলে বের করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং যেই মালবাহী তেলবাহী যে ট্রেনটি, সেই ট্রেনের যে দুজন গার্ডম্যান ছিল, সেই গার্ডম্যান আসলে দুজন গার্ডম্যানই আহত হয়েছে। তাদেরকেও আসলে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করেছে। আসলে এখন বিভিন্ন সংস্থা এখানে এসেছেন, রেলের কর্মকর্তারা এসেছেন এবং ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসক এসেছেন। তারা কিন্তু আসলে পরিদর্শন করছেন। তারা যেটা বলছেন যে উদ্ধারকারী ট্রেন আসলেই আসলে উদ্ধার করা হবে। এখনো পর্যন্ত আসলে উত্তরবঙ্গের যেসব ট্রেন এবং ঢাকামুখী যেসব ট্রেন কিন্তু কোনো ট্রেনই চলাচল করছে না। বিভিন্ন স্টেশনে এই ট্রেনগুলো আসলে থামিয়ে রাখা হয়েছে। এই উদ্ধার শেষ হলে আসলে সেই ট্রেনটি চলাচল করা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। জি, বুঝতে পেরেছি বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দুর্ঘটনাস্থলে আমার আরেক সহকর্মী রিয়াজ রায়হানও রয়েছেন, তার কাছে যাচ্ছি। রিয়াজ, দুর্ঘটনার পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা বা শুরু হলেও কেমন চলছে আমাদেরকে জানান। সময় লাগবে, এটি যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে, যেহেতু একটি ট্রেন মূলত মোহনগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন এবং আরেকটি মালবাহী যে ট্রেনটি রয়েছে সেটি রেলওয়ে যে তেল রয়েছে সেই তেল নিয়ে মূলত পার্বতীপুর যাচ্ছিল। দিনাজপুরে পার্বতীপুর আপনি জানেন যে রেলওয়ে জংশন, সেখানে যাচ্ছিল এবং সেটি ছিল মূলত ধীরগতিতে। আর যে ট্রেনটি ঢাকায় ফিরছিল জামালপুর বা মোহনগঞ্জ থেকে ঢাকা, সেটি ছিল দ্রুতগামী, যার কারণে দুটি মুখোমুখি সংঘর্ষের কারণে এই যে ঘটনাটি ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখা যায় তেল পড়ছে এখানে, যে ট্যাঙ্কারটি রয়েছে এই তেলবাহী যে লরি, সেই লরির প্রথম যে বগিটি ছিল সেই বগিটি মূলত তেলবাহী ছিল এবং সেখানে তেল পড়ছে এবং সেটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার যে ইঞ্জিন রয়েছে, দুটি ইঞ্জিনে মূলত মুখোমুখি রয়েছে অবস্থায়। আমরা একটু ফায়ার সার্ভিস একটু কথা বলছি, আমরা একটু সেখানে যেতে চাই। আমরা সেখানে গিয়ে ফায়ার সার্ভিস মূলত এখন উদ্ধার কাজের কি অবস্থা বা কতটুকু সময় লাগবে অথবা ক্ষয়ক্ষতির পরিমাণে বা কেমন এই যে তেল পড়ছে সেটি আসলে কতটুকু বিপজ্জনক সেসব বিষয়ে আমরা একটু জানতে চাই। দেখে আমরা একটু ফায়ার সার্ভিসের সাথে আমরা একটু কথা বলি। যেমনটা শুনছিলেন, আমরা ফায়ার সার্ভিসের কথা বলছি, অবিরত কিভাবে পড়ছে এবং এটা কি ধরনের ভয়ের সৃষ্টি হচ্ছে কিনা। মানুষ তো আশপাশের মানুষ বলতেছে যে এখানে কোনোভাবে যদি সিগারেট পড়তো তা আতঙ্কের ব্যাপার। পাশাপাশি আর একটু সাপ্লিমেন্ট করে কতক্ষণ লাগতে পারে মূলত এখানে যেটা দেখা যাচ্ছে যে ট্রেনের যে একটা বগিতে এই যে জ্বালানি একটা ট্যাঙ্কি একটাই লিক হয়েছে, লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটাই করে দিচ্ছি, আটকাই দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এবং আমরা এটা যে মাইকিং করেও বলে দিচ্ছি যে আমাদের মেগাফোনের সাহায্যে যে এখানে কেউ যাতে সিগারেট, বিড়ি বা কোনো কিছু না ধরায়, জ্বালানি যদি এখানে কেউ না ধরায় তাহলে আমাদের এখানে ঝুঁকি নাই। এই জন্য আমরা এটা প্রশাসন আছে, জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, আর প্রশাসনের যারা আছে সবাইকে আমরা ইনশিওর করেছি যাতে এখানে কেউ বিড়ি, সিগারেট না ধরায়, কোনো জ্বালানি জাতীয় দ্রব্য যাতে এখানে কেউ বহন না করে, তাহলে কিন্তু আর ঝুঁকি নাই। আর আমাদের এখানেও আমাদের ফোম, আমাদের পানি, আমাদের জনবল সবকিছু এখানে রেডি আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এমনিতেই অনেক উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম, রোদ, এর মধ্যে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে। যদি আসলে কোনোভাবে এখানে আগুনের স্পার্ক যদি না পায় তাহলে এটা কিন্তু ধরার কোনো সুযোগ নাই।
এটা আগুনের স্পার্ক পাইলেই ধরবে, তাছাড়া যে টেম্পারেচার আছে তাতে এটা ঝুঁকি কোনো কারণ নাই। কতক্ষণ লাগতে পারে? এটা জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন যাতে এটা দ্রুত ব্যবস্থা নিতে পারে, যাতে এটা দ্রুত এখানে রিমুভ করতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনাদের? এটা জেলা প্রশাসক মহোদয় যাবতীয় যা যা করা দরকার উনি সব ব্যবস্থায় নেবেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আরিফিন, উপসহকারী পরিচালক, গাজীপুর। ধন্যবাদ। ইশাদ, শুনছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি বলছেন যে কিভাবে উদ্ধার তৎপরতা শুরু হবে বা এখন যে তেল যে পড়ছে মূলত সেটি কতটুকু বিপজ্জনক বা সেটি আসলে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, কিভাবে মানুষের থেকে নিরাপদ করা হচ্ছে। তবে বলছে জনসাধারণকে যাতে এখানে না আসে সেটির জন্য মূলত এখন বড় চ্যালেঞ্জ এই যে যারা নিরাপত্তা দিচ্ছেন এই রেলের তাদের। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দুর্ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মীরা। আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের, এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। তবে রেল মহাপরিচালক জানালেন লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে যত টাকা লাগে কিলোমিটার প্রতি হিসেবে পঞ্চগড়, খুলনা কিংবা চট্টগ্রাম যেতে ভাড়া লাগে তার চেয়ে কম। কারণ এতদিন বেশি দূরত্বের যাত্রীদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে। শনিবার থেকে উঠে যাচ্ছে সেই রেয়াতি সুবিধা। নতুন রেটে টিকিট কাটতে এসে তাই ক্ষোভ জানালেন দূরের যাত্রীরা। সব জায়গায় সব জিনিসের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে এটা। এরপরে ট্রেনের টিকিটে মিলে না, এখানে দালালগুলো নিয়ে যায় ট্রেনের টিকিট। যাত্রী সেবা তো অনেক পরে, সেবা তো আমরা আশা করতেছি না কখনো, যে আমরা আশা করতেছি যে আমরা কোনো রকম আমরা যদি যেতে পারি। আমাদের পকেটের টাকাগুলো খুবই সুন্দর, কিন্তু আমাদের সেবা সুন্দর নয়। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। এসি চেয়ারের সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। নিম্ন আয়ের মানুষের দিকটা বিবেচনা করে যাতে পুনরায় যে আগের যে ভাড়াটা ছিল ওটা যাতে বহাল রাখে। এখন যদি রেলের ভাড়া বাড়ে তাহলে আমাদের চলাভাড়া আমরা নাগালের বাইরে চলে যাবে। ভাড়া কিছু বাড়ুক, কিন্তু সেবাটা ভালো হোক। রেলের মহাপরিচালক জানালেন লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, অন্যথায় ট্রেন যাত্রায় মান রক্ষা কিংবা উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিপুল পরিমাণ রাজস্ব লস হচ্ছে, সেটাও আমরা তো আসলে ভাড়া বৃদ্ধি করে যদি আমরা রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রভাব পড়বে। তবে রেলের সিদ্ধান্তের সাথে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যে আপনি ডিসকাউন্ট তুলে নিলে তো আসলে মোট ভাড়ার উপর এটা চলে আসবে। তো এইখানে আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, কিন্তু এটা আসলে ভাড়া বাড়ছে এবং সাধারণ জনগণের উপরে এই চাপটা কিন্তু আসবে। গণপরিবহন হিসেবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মত তাদের। রেয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ায় বাড়ল রেলের ভাড়া। যাত্রী সেবার মান না বাড়ানোয় ক্ষোভ যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন উন্নত বিশ্ব এখনও ট্রেন ভ্রমণে যাত্রীদেরকে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিল সেটি নিয়ে তাদের প্রশ্ন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা সমন্বয় করতেই রেলের রেয়াতি সুবিধা বাতিল করা হয়েছে বলে দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতারা। সকালে রেলের রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদে কমলাপুর রেল স্টেশনের সামনে আয়োজিত মানববন্ধনে বর্তমান সরকারকে মূল্যবৃদ্ধির সরকার বলে অবহিত করেন সিপিবি নেতারা। তাদের অভিযোগ, রেল সেবার মান উন্নত করতে গেলে এক দশক ধরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। এসব প্রকল্পে যে অনিয়ম দুর্নীতি রয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয় মানববন্ধনে। বক্তারা বলেন, বাস মালিকদের সুবিধা দিতেই রেয়াতি সুবিধা বাতিলের নামে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানববন্ধন শেষে কমলাপুর রেল স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করা হয়। জ্বালানি মন্ত্রণালয়ের শ্বেতপত্র প্রকাশ করেন, ওখানে সব থেকে বড় দুর্নীতি, সেই দুর্নীতি আমরা সব মন্ত্রণালয়ের শ্বেতপত্র প্রকাশের দাবি করছি। এই ভাড়া বৃদ্ধির প্রয়োজন নাই। যদি এইখানে লুটপাট দুর্নীতি বন্ধ করা যায় তাহলে রেলের ভাড়া কমানো যায়।
বাস ভাঙচুর ও মারধরের প্রতিবাদে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভও করে তারা। শ্রমিকরা জানায়, গতরাতে জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস রাস্তায় বের হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে সেখান দিয়ে যাচ্ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের 3 শিক্ষার্থী। সামনে একটি অটোরিকশা থাকায় বাস চালক ব্রেক করলে গাড়িতে ধাক্কা লেগে পড়ে যান পেছনে থাকা মোটরসাইকেল আরোহী 3 শিক্ষার্থী। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। শ্রমিকদের অভিযোগ, পরে মধ্যরাতে ডুয়েটের অর্ধশতাধিক শিক্ষার্থী বাস স্ট্যান্ডে গিয়ে 10-12টি বাস ভাঙচুর করে, মারধর করে কয়েকজন শ্রমিককে। এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আমাদের ড্রাইভার স্টাফে বেদম মারছে, মাইরা অটো দিয়ে ধরে নিয়ে আসছে। যখন আমাদের এই যে মুন্সিপাড়া বিট পর্যন্ত আসছে, তখন আমাদের অন্য গাড়ির ড্রাইভার স্টাফ বলতেছে আমাদের শ্রমিক মাইরা ছাত্ররা নিয়ে যাইতেছে গা। তখন আমরা ধরে নিয়ে দিয়ে ওনারা চলে যায়। কেন রাইতে অস্ত্র মস্ত্র লইয়া এই গাড়িগুড়ি হামলা করে শ্রমিককে কেন মারে? গত রাতে প্রায় মিডনাইটে ওদের সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। রাতের এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমেছে নগরবাসীর জীবনে। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়, হাঁপ ছেড়ে বাঁচে মানুষ। এতে কিছুটা কমে এসেছে তাপমাত্রা। বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়। এতে কমে আসে পুরো ঢাকার তাপমাত্রা। দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে রেহাই পায় ঢাকাবাসী। বহু প্রতীক্ষিত বৃষ্টি আসায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নগরবাসীকে। অনেকে রাস্তায় নেমে এসে উপভোগ করেন বৃষ্টি স্নাত রাতের আবহাওয়া। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। মে মাস জুড়ে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ 2-1টি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 10 মিলিমিটার আর রাঙামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 5 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে। 6 তারিখ থেকে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে এবং 6 তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা না। সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের ওই স্পেলটা পার হয়ে যাওয়ার পরে আসলে পরবর্তী অবস্থা তাপপ্রবাহ বোঝা যাবে যে কি অবস্থা ধারণ করতে পারে। এক উনুনে বসে আর এক উনুনে রান্না, পৃথিবীতে এ কাজ মা ছাড়া আর কারো পক্ষে কি সম্ভব? তাহলে মায়েদের কি এই দুর্বিষহ গরমে কষ্ট হয় না? এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। দাবদাহের চোখ রাঙানিতে দেশ জুড়ে মানুষের নাভিশ্বাস। বাইরে যখন তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরে, তখন বাড়ির চুলার ধারের তীব্রতাটা কত আন্দাজ করা যাচ্ছে, কিন্তু উপায় নেই। মায়েদের তো চুলা জ্বালিয়ে খাদ্যের যোগান দিতেই হবে। তাহলে কি মায়েদের গরম লাগে না? মায়েদের কষ্ট হয় না? এবারের গরম রেকর্ড ছাড়িয়ে। সন্তান আর পরিবারের জন্য মায়ের ভালোবাসাও তো সব ছাপিয়ে। অনেক গরম পড়তে আছে, আবার ঘামাইতে আছে, সারা শরীর মানে অস্থির হয়ে যায়, এই অবস্থায়। এবার তো গরম বেশি পড়তে আছে, অনেক সিদ্ধ হয়ে যায়। আবার আমি যাই কতক্ষণ ফ্যানের নিচে যাই বসি, আবার কতক্ষণ যাই আবার এখানে আসি, আবার যাই বসি। অনেক কষ্ট। চুলার কাছে আসা মানে পুরা ঘেমে যাওয়া, পুরা মানে অস্থিরতা। রান্নাঘর থেকে যাওয়া মানে বাঁচা। রান্না করে আসলে মনে হয় মানে দুযুগের মধ্যে আছি, এর মানে এত কষ্ট। যেহেতু রান্না করতেই হবে, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওরা বাইরে যারা আছে কাজ টাজ করে তো আইসা মানে খাওয়া দাওয়া করবে, মানে বাধ্য হয়েও রান্না করতে হচ্ছে আর কি। অভাবের কষ্টের সাথে এই মায়ের এবার যোগ হয়েছে তাপদাহের তীক্ষ্ণতা। গরমে তো গরম, যখন রাত্রে আমি আমার বাচ্চারা নিয়ে শুতে তখন বেশি গরম লাগে, তখন অনেক কষ্ট হয় আমার বাবুর। আমার জন্য গরমটা কষ্ট হয় না, আমার বাবুটার অনেক কষ্ট, গায়ে একবারে জুবড়া জুবড়া হয়ে যায়। তো আল্লাহর কাছে একটা কান্না দিয়েছি, আল্লাহ কি পাপ করছি। গরমের ঘামের সাথে চরম বাস্তবতার অশ্রুগুলো মিলিয়ে যায় ফাতেমার মায়ের।
ঠান্ডার পরশে ফাতেমার মুখে যেন এমন একখণ্ড হাসি সর্বদা অমলিন থাকে, মায়ের চাওয়া এইটুকুই। পারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে দলের কেউ কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, এমপি মন্ত্রীদের স্বজনদের মধ্যে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করা শুরু করেছেন। প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী ও সন্তানের কথাই বলেছেন, তবে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এ সময় বিএনপি ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরোধী দল কথা সর্বস্ব। বাস্তবে বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে জনমনে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আরেকটা, এই নীতিতে আমি বিশ্বাসী নই। আমি এ ধরনের কোনো প্রকার স্বজনপ্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না, এটা আপনারা বাস্তবে দেখবেন। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করছেন সরকার প্রধান। বর্তমান সরকারের অধীনে দেশে মানবাধিকার নাই, সংবিধান ও জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে না, কাউকে সরাতেও চায় না। তবে জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না, তাই জনগণের কাছে হেরে যাওয়ার আগে নীরবে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। আপনি যদি বুঝতেই পারেন ডান বামের কথা বলে লাভ, তাহলে সরে যান। জনগণ তো চায়, তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন। উপজেলা নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত ৭৫ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে আরও অনেক নেতাকর্মীকে। দলের এমন পদক্ষেপের ফলে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হবে, মাঠ পর্যায়ে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল। এই অভিমত কোনো রাজনৈতিক বিশ্লেষকের। বিএনপি নেতারা বলছেন, দুর্বল নয় বরং সবল হবে, দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠিত হবে দলে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সেই প্রমাণও রেখেছেন তারা। যদিও 17 বছর ধরে নানা প্রতিকূলতায় দিন দিন দুর্বল হচ্ছে সেই অবস্থান। সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ নেয় দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অনেক নেতাকে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান আরও দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমস্যাটা যেটা হবে যে সাংগঠনিক দিক থেকে দলটা দুর্বল হওয়ার সম্ভাবনা বাড়ছে, ক্রমাগত বাড়বে। এরা 20 জন যদি জিতে আছে, 20টা এলাকায় এরা প্রভাবশালী। সুতরাং আপনি এদেরকে বাদ দিয়ে তো দল চালাতে পারবেন না, দলকে আপনি স্থানীয় পর্যায়ে রাখতে পারবেন না। এছাড়া মাঠ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। যদিও বিএনপি নেতারা বলছেন বহিষ্কারে আরও শক্তিশালী হবে দল। তাদের আর দলের প্রয়োজন নাই, তার কারণ তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না এবং কোন্দল হবে বলেও আমি মনে করি না। তৃণমূল নেতাদের বহিষ্কার নিয়ে নানা মত আছে বিএনপিতে। একটা অংশ মনে করে বর্তমান পরিস্থিতিতে এমন কঠিন পদক্ষেপ দরকার ছিল না, বরং সহায়তা করা যেত নানাভাবে। অন্য পক্ষ বলছে গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে দল। মধ্যপন্থী একটা অংশ বলছে এই ইস্যুতে আরও কৌশলী হতে পারত বিএনপি। একটা সাগর থেকে যদি 10 বালতি পানি উঠানো যায়, সেই সাগরে কোনো আসা যায় না। তো ঠিক তেমনি বিএনপি থেকে যদি 2-4 জনকে বহিষ্কার করা হয়, তাতে করে বিএনপি কোনো আসা যায় বলে আমি মনে করি না। কারণ বিএনপি একটা বিশাল রাজনীতি দল, বিএনপিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী আছে। এখানে দুর্বল সবলের বিষয় না,
দলীয় সিদ্ধান্তের বিষয়। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সিদ্ধান্ত মানতে হবে। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে, দল আরও শক্তিশালী হবে। অতীতে আরও এরকম দল সিদ্ধান্ত বাইরে অনেকে কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন, দলের শৃঙ্খলা টিকিয়ে রাখতে বহিষ্কার ছাড়া বিকল্প ছিল না বিএনপির কাছে। কারণ হিসেবে বলছেন, প্রথম ধাপেই দলের শক্ত অবস্থান না থাকলে পরবর্তীতে উপজেলায় ভোট করতে আগ্রহী হবেন তৃণমূলের আরও অনেক নেতাকর্মী। ফলে ভেঙে পড়বে দলের চেইন অফ কমান্ড, কঠিন হবে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন। এমন বাস্তবতায় শুরু থেকেই হার্ড লাইনে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। একটি অপহরণ চক্রের মূল হোতা খোকন হাজী সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। দক্ষিণ কেরানীগঞ্জ হতে অপহৃত আনোয়ার হোসেন খানকে উদ্ধার সহ আসামিদের আটক করা হয়। অপহরণে ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করা হয়। সকালে কারওয়ানবাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। কোষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকা হতে ভুক্তভোগী আনোয়ার হোসেন খানকে অপহরণ করা হয়। মূল হোতা খোকন হাজির নেতৃত্বে চক্রটি আনোয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের খোকন হাজির মালিকানাধীন চুনকুটিয়া রিয়েল এস্টেট কোম্পানির অফিসে আটকে রাখে। পরে অপহরণকারীরা তাকে লোহার রড দিয়ে পেটায় এবং পরিবারের কাছে মুক্তিপণ বাবদ 95 লাখ টাকা দাবি করে। পরিবার 17 লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন চালাতে থাকে। আসামি খোকন হাজী অপহৃত আনোয়ারের নিকট আত্মীয়র কাছে 1 কোটি টাকা পেত। সে টাকা তোলার জন্য আনোয়ারকে অপহরণ করা হয় বলেও জানায় র্যাব। দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখনো অনেকটাই আবহাওয়া নির্ভর, অর্থাৎ গরম বেশি হলে লোডশেডিং বাড়বে আর বৃষ্টি হলে কমবে। উৎপাদনের নতুন নতুন রেকর্ড হলেও তা বিতরণে সঞ্চালনের জটিলতা কাটেনি। ফলাফল তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ঢাকাসহ বড় শহরগুলোর পরিস্থিতি সহনীয় হলেও গ্রামে গঞ্জে মানুষের ভোগান্তি চরমে। তীব্র দাবদাহ দেশ জুড়ে, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। গরমে বিপর্যস্ত মানুষের ভোগান্তি তাই চরমে। এমন বিরূপ আবহাওয়ায় সবচেয়ে জরুরি বিদ্যুৎ। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। পিডিবির হিসেবে এবছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হবে 17,500 মেগাওয়াট। এরই মধ্যে 16,400 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। সেই হিসেবে দিনে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং হওয়ার কথা। যদিও বাস্তবতা ভিন্ন। বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর সহ পল্লী বিদ্যুতের বেশিরভাগ এলাকায় বেড়েই চলেছে লোডশেডিং। ভুক্তভোগীদের দাবি 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিনে বিদ্যুৎ থাকে না গ্রামেগঞ্জে। জায়গা ফুটফুট করে আবার ফুটফুট করে আল্লাহ আসা দণ্ডের জায়গা, সারাদিনে বিছনি হাতত নিয়ে থাকি। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা রাতের বেলাও পড়তে পারতেছি না, দিনের বেলা গরমের জন্য ঘরে থাকতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে দোকানে কাস্টমারও আসে না। আমরাও আপনার শরীর নিয়ে মনে করেন কোথাও মনে করেন যাই বাড়িতে পারতেছি না। কারেন্ট যদিও থাকে, ভোল্টেজ মোটেই নাই। ভোল্টেজ না থাকার কারণে আমাদের সেচের গুলো নষ্ট হইতেছে। চাহিদা বেড়ে যাওয়ায় যে এই সংকট তা স্বীকারও করেছে পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা। বলছেন চাহিদা মতো তাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না পিডিবি। তীব্র দাবদাহ না থাকে তখন আমার 110 মেগাওয়াট, 100 মেগাওয়াট, 90 মেগাওয়াট এর মধ্যে থাকে। তখন লোডশেডটা খুব কম থাকে না বললেও চলে। আর এখন তীব্র দাবদাহে সেই লোডটা আমার 100 থেকে বেড়ে গেছে প্রায় 150, 52, 53। যার পরে অতিরিক্ত দরকারের লোড বেড়ে যাওয়াতে একটু লোড ক্রাইসিস হচ্ছে। আমার 15-20 মেগাওয়াট লোডশেড হচ্ছে 6টা উপজেলার মিলে। গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন কয়েক গুণ বাড়লেও তার সাথে তাল মিলিয়ে হয়নি সঞ্চালন লাইনের কাজ। ফলে উৎপাদিত বিদ্যুতের পুরোটা সরবরাহ করা যায় না সব সময়। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো রয়েছে সেই লেভেলে পিসিসিবি তৈরি হয়। এখন যখন হিট রেট বাড়তেছে, এখন আমাদের পিসিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে,
কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়নি। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। এমন অবস্থায় ভুক্তভোগী মানুষের মতো কখন বৃষ্টি হবে, গরম কমবে, তখন লোডশেডিংও থাকবে না, সেই আশায় বিদ্যুৎ বিভাগও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা ওঠার পর রাজধানীতে বেড়েছে ইলিশের যোগান। বড় মাছের দাম কেজিতে কমেছে 200 থেকে 400 টাকা, কিন্তু সে দর এখনো সাধারণের নাগালে নেই। ব্যবসায়ীদের দাবি সব ইলিশ বড় শহরে চলে যাচ্ছে, তাই উপকূলে বাজার চড়া। সুখবর নেই হাওরে দেশি মাছের যোগান নিয়েও। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মাছের বাজারে আসলে সেই গরমের আঁচ যেমন দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, মাছের যোগানও কিন্তু কিছুটা কমে গিয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে এই মুহূর্তে নদী কিংবা জলাশয়ে কিংবা পুকুরে যেখানে চাষের মাছ আবাদ হয় সেখানে কিন্তু কিছুটা পানি কমে যাওয়ার কারণে সবাই একটু কম চাষ করছেন, যে কারণে সার্বিক যোগানে টান পড়েছে। এই মুহূর্তে বাজারে যেটি গতানুগতিক মাছ, যেটি সবচেয়ে বেশি মানুষ কেনে, তেলাপিয়া এবং পাঙ্গা, সেই মাছগুলোর দামও কিন্তু কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেড়ে গিয়েছে। আর একটু বড় যেগুলো মাছ অর্থাৎ রুই, কাতল, সেগুলোর দাম এই মুহূর্তে 350 থেকে 400 টাকার ভেতরে কেজির ক্ষেত্রে ওঠানামা করছে। নদীর মাছ ভাই এখন অনেক কম। আপনি যেই কয়টা মাছ ধরে জায়গার মানুষ এই ওরাই পায় না। আমাদের ঢাকা ঢুকলে ওরা মানে বেচা পুষাইতে পারে না, এই জন্য আনে না। কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এরপরে দেখলাম যে আমার ডিম কেনার সমস্যা আছে, ডিমটাই কিনে নিই। ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, সেই কারণে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের যে খবর তারা পাচ্ছেন, প্রচুর মাছ ধরা পড়ছে এবং সেগুলো যদি বাজারে প্রবেশ করে দাম বেশ কমবে। নদীতে মাছ আছে ভাই, একটা বৃষ্টি হইলে মাছ উজান আসবে, মাছ ধরা পড়বে। এই মাছ 1 কেজি মাছ খাইতে পাবলিকে 1200-1300 টাকা খাইতে পারবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা উপকূলের খবর জানতে চলে আছি সহকর্মী জুয়েল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 2 মাস পর ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ইলিশ শিকার। ভোলার বাজারে কিন্তু তেমন একটা ইলিশের সরবরাহ হয়নি। আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে বাজারে খুবই কম পরিমাণ ব্যবসায়ীরা কিন্তু ইলিশ নিয়ে এসে কিন্তু বিক্রি করছেন। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে ইলিশের সরবরাহ কম থাকার কারণে তারা ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে অনেক উচ্চ মূল্যে কিনে এনে কিন্তু বাজারে বিক্রি করছেন। ইলিশ নদীতে কম পাওয়ার কারণে ঘাটে কম মাছ আসে, আমরা হয়তো বিভিন্ন পার্টি প্রতিযোগিতা করে কিনা বেশি দাম দিয়ে কিনে আনি, বাজারে বেশি দামে বিক্রি করতে হয়। 400 গ্রাম এটা আপনার 1500 কিংবা 1600 টাকা আমরা হালি বিক্রি করি। আর যেটা আপনার 500 গ্রামের তেন বাজার ফেলাস, এটা আপনার 2025-এর মধ্যে। দীর্ঘদিন পর বাজারে ইলিশ কিনতে এসে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু হিমশিম খাচ্ছেন, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। এই মাছগুলো যদি এত দাম হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে খাইবো? বাজারে এসে দেখতেছি ইলিশ মাছের যে দাম, যা আমাদের সামর্থ্যের বাইরে। হাওড়ে অঞ্চলে মাছের খবর জানতে চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। আমি এখন আছি হবিগঞ্জের শাস্তানগর মাছ বাজারে। এটি আসলে হবিগঞ্জের সবচেয়ে বড় মাছ বাজার। এখানে এসে যেটি আমরা দেখতে পেলাম যে দেশীয় মাছের যে দোকান সেটি খুবই কম, অপরদিকে চাষের যে মাছ সেটির আসলে আধিক্য বেশি। এবং ব্যবসায়ী সহ যারা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে এখন হাওর একেবারে শুষ্ক। দেশি মাছের দাম তো অনেক বেশি। এখন আমরা আসলে যে মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের হিমশিম খাইতে হয় বাজার আসলে। দাম অনেক বেশি। এখন আমরা যারা মধ্যবিত্ত আছি বা একটু যারা নিম্নবিত্ত, তারা মাছ কিনে খাওয়া বা চলাফেরাটা অনেক কষ্ট করে দাঁড়ায়। মৎস্য ব্যবসায়ীরা বলছেন দেশীয় মাছের যোগান বৃদ্ধি পায়, তাহলেই আসলে দেশীয় মাছের যে দাম সেটিও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। বৈশাখ মাসের সিজনও মাল দেশি মাছের শর্ট থাকে। ফানি হানি নাই তো, আল্লাহর কুদরতে যদি ফানি হয় আবার দেশি মাছের সঙ্গে বাইরে যাব। দেশি মাছ বিক্রি 700-800 টাকা কেজি, আর ফিশারি মাছ বিক্রি 700-600 টাকা কেজি, 200 টাকা দেবো। এই ছিল হবিগঞ্জ থেকে দেশীয় মাছের সর্বশেষ তথ্য।